তো এই তিনটা এটা হচ্ছে WHO কর্তৃক অনুমোদিত তিনটা ইন্ডিকেটর, যেটা দিয়ে আমরা ড্রাগ ইউজ প্যাটার্নটাকে মেজার করতে পারি। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে ড্রাগ ইউজ স্টাডি। ইন্ডিকেটর মানে কথাটা মানে হচ্ছে প্যারামিটার বা কিছু রুব্রিক বলে না, যে ধরেন আপনি একটা সাপোজ একটা প্রজেক্ট লিখবেন বা কিছু লিখবেন, বা সাপোজ আপনি একটা পরীক্ষার খাতায় একটা অ্যান্সার লিখতেছেন, তাহলে কোশ্চেনটা কি চেয়েছে এবং কিভাবে লিখছেন তার উপর ভিত্তি করে আপনাকে মার্কস দেওয়া হবে। অনেকে আছে যে একটা কোশ্চেনে 2 পেজ লিখছে কিন্তু সে মার্কস পেয়েছে 2, কিন্তু আছে যে একজন অর্ধেক পৃষ্ঠা লিখেছে কিন্তু সে মার্কস পেয়েছে 10, কারণ আসলে সে ঠিক মতো লিখেছে কিনা। এরকম ইন্ডিকেটরে, প্রেসক্রাইবিং ইন্ডিকেটরে কিছু প্যারামিটার থাকবে বা কিছু বেঞ্চমার্ক, এগুলোর উপর ভিত্তি করে আমরা দেখবো যে আসলে ঠিকমতো প্রেসক্রিপশন জেনারেশন হচ্ছে কিনা। এটা আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম যে প্রসপেক্টিভ স্টাডি বা রেট্রোস্পেক্টিভ স্টাডি, এইভাবে আমরা দুইভাবে এটা করতে পারি, যেটারে কিছু সুবিধা অসুবিধা, মেরিটস ডিমেরিটস আছে, এগুলো বলেছিলাম, তাই তো। তো এখানে প্রেসক্রাইবিং ইন্ডিকেটর নিয়ে বলা হচ্ছে। তো আমরা যেই পিডিএফটা দেখছি এটা হচ্ছে ডব্লিউএইচওর একটা গাইডলাইন বা কোড ড্রাগ ইউজ ইন্ডিকেটর বলা হয়, হ্যাঁ, এটাকে প্রেসক্রাইবিং ইন্ডিকেটর বলা হয়। এখানে অনেকগুলা পয়েন্ট আছে, এই অনেক কিছু লেখা আছে। প্রথম যেটা সেটা হচ্ছে এভারেজ নাম্বার অফ ড্রাগস পার এনকাউন্টার। তো যদি কোশ্চেনগুলো আসে, আপনারা যদি ওই আমরা আগে যে শীটটা দেখিয়েছিলাম ওইভাবে লিখতে পারেন, অথবা এইভাবে কি বলে প্যারা প্যারা করে, মানে বুলেট দিয়ে, মানে পারপাস কি, কি, ক্যালকুলেশন কি, এক্সাম্পল কি, এইভাবে আপনারা এভাবেও লিখতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের প্রথমটা হচ্ছে অ্যাভারেজ নাম্বার অফ ড্রাগস পার এনকাউন্টার। এটা হচ্ছে প্রেসক্রাইবিং ইন্ডিকেটরের নাম্বার 1 প্যারামিটার। এটা পারপাসটা কি? টু মেজার দ্য ডিগ্রি অফ পলিফার্মেসি। তাহলে আপনি একজন ডক্টরের কাছে গেলেন, সে 10টা 15টা ওষুধ লিখে দিল, কোনটার সাথে কোনটার ইন্টারাকশন হবে, কি সাইড ইফেক্ট হবে, অ্যাডভার্স ইফেক্ট হবে, কিছু চিন্তা না করে লিখে দিল। সেটা যাতে না করা যায়, এবং পলিফার্মেসি মানে একই প্রেসক্রিপশনে এতগুলো ওষুধ যাতে না লিখে, ওটাকে মেজার করার জন্য আমরা এই ইন্ডিকেটর ইউজ করি। Prerequisite কি? Combination drugs are counted as one. Guidelines are needed on how to count certain ambiguous prescribing practice. তাহলে কি বলেছি, ধরেন আপনার অনেকে কম্বিনেশন ড্রাগ ইউজ করে, 2টা 3টা ড্রাগ একসাথে দেওয়া হয়। এখন ধরেন কোন ডাক্তার যদি বলেন আমি পলিফার্মেসি প্র্যাকটিস করব, 15টা ওষুধ দিব না, আমি এই জায়গায় 5টা ওষুধ দিব, কিন্তু 5টা ওষুধ দিলে তাহলে কি হলো, সে যদি 5টা কম্বিনেশন মেডিসিন দেয়, তাহলে কিন্তু আপনার এক একটা 3টা করে থাকে, তাহলে কিন্তু এক কথাই হলো 15টাই হয়ে গেল। তাহলে কম্বিনেশন ড্রাগস আর কাউন্টেড অ্যাজ ওয়ান। তাহলে আমাদের যদি কম্বিনেশন ড্রাগ ইউজ করা হয় সেই ক্ষেত্রে, এবং এটা গাইডলাইন আছে, যেমন হাউ টু কাউন্ট সার্টেন অ্যাম্বিগুয়াস প্রেসক্রাইবিং প্র্যাকটিস। মানে এটা বেশ কঠিন, যে আপনি যদি বেশি বেশি, আমাদের বাংলাদেশে অবশ্য কম্বিনেশন ড্রাগটা এত প্রচলিত না, ইন্ডিয়াতে অনেক বেশি, অন্যান্য কান্ট্রিতে অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে আপনি কম্বিনেশন ড্রাগটাকে একটাকে যদি একটা হিসেবে কাউন্ট করেন, তাহলে আপনার পার এনকাউন্টারের ড্রাগের নাম্বার কমে যাবে। তবে সেই ক্ষেত্রে একটা গাইডলাইনও আছে যে আপনি কয়টা পর্যন্ত আপনি কাউন্ট করতে পারবেন, বা এটার মানে হলে ইন্টারাকশনের চান্স থাকবে কিনা, এগুলো দেখতে হবে। তো এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি বলছে, অ্যাভারেজ calculated by dividing the total number of different drug product prescribed by the number of encounter surveyed. It is not relevant whether the patient actually received the drug. তাহলে আপনি কি বললেন, আপনি যে কোনো একটা হসপিটালে গেলেন, হসপিটালে গিয়ে আপনি ধরেন 100টা প্রেসক্রিপশন কালেক্ট করছেন, 100টা প্রেসক্রিপশনে আপনার কতগুলো ওষুধ হয়েছে, সে প্রেসক্রিপশন করেছে ডক্টর, ধরেন আপনার 1000টা ওষুধ করেছে, আর আপনি টোটাল নাম্বার অফ এনকাউন্টার সার্ভে, মানে টোটাল কয়টা আপনি এনকাউন্টার, মানে ডক্টরের সঙ্গে যে পেশেন্টের কথা হচ্ছে, সেখানে আপনি টোটাল কয়টা প্রেসক্রিপশনের, যখন প্রেসক্রিপশন করছে তখন আপনি সার্ভে করতে পারেন, ধরেন আপনি 100টা প্রেসক্রিপশন সার্ভে করতে পারেন, এবং প্রতি প্রেসক্রিপশনে
এবং 100টা প্রেসক্রিপশনে আপনার 1000টা ড্রাগ হয়েছে, টোটাল নাম্বার অফ ড্রাগ প্রেসক্রাইব হয়েছে, তাহলে এটার এভারেজটা মানে হচ্ছে এটা আমরা কিভাবে পাবো যে টোটাল 1000টা ড্রাগ আসছে আর প্রেসক্রিপশন মানে তাদের সঙ্গে ইন্টারাকশন আপনি 100টা ইন্টারাকশন হয়েছে, তাহলে 1000/100 হচ্ছে 10, মানে হচ্ছে মোটামুটি প্রতি আপনি 10টা করে ড্রাগ হচ্ছে প্রেসক্রাইব হচ্ছে। তো সেটা হতে পারে যে হয়তো কোনো কোনো প্রেসক্রিপশনে 2টা বা 3টা ড্রাগ হয়েছে, আবার কোনো কোনো প্রেসক্রিপশনে 15টা 20টাও হতে পারে, যে কোনো অ্যাভারেজ মিলে একটা, আর সেই জন্য আমরা অ্যাভারেজটা নেই। আমরা সামেশন বা মিন কেন করি, কারণ অ্যাকচুয়াল সিনারিওটা বোঝার জন্য আমরা এগুলা করি। তাহলে এক্সাম্পল কি, হেলথ কেয়ার সেন্টার ইন্দোনেশিয়া পেশেন্টের প্রেসক্রাইব অ্যান অ্যাভারেজ অফ 3.3 ড্রাগস পার কনসালটেশন। তাহলে 3.3 তো আর কোনো আপনি একটা সিঙ্গেল কনসালটেশনে তার 3.3 এরকম দশমিক বা ডেসিমালের পরে থাকতে পারবে না, কিন্তু এটা যেহেতু একটা অ্যাভারেজ, সেজন্য আমরা একটা ধারণা পাই যে ইন্দোনেশিয়াতে প্রতি প্রেসক্রিপশনে মোটামুটি 3টার উপরে ড্রাগ প্রেসক্রাইব করে ডক্টররা। তাহলে এইভাবে আমরা এটাকে বের করতে পারি। একটা হচ্ছে পার্সেন্টেজ অফ ড্রাগ প্রেসক্রাইব বাই জেনেরিক নেম, যেটা আমাদের দেশে এখনো খুবই মানে নাই, মানে কেউ করতেই চায় না, সবাই ব্র্যান্ড নেমে প্রেসক্রিপশন করে, এটা ঠিক না, জেনেরিক নেমে প্রেসক্রিপশন করতে হবে। টু মেজার দ্য টেন্ডেন্সি টু প্রেসক্রাইব বাই জেনেরিক নেম, ডক্টরদের মধ্যে জেনেরিক নেমে প্রেসক্রিপশন করার টেন্ডেন্সি আছে কিনা সেটাকে আমরা মেজার করব। প্রিরিকুইজিট কি বলেছে? আচ্ছা, আজকে ক্লাস কয়টা পর্যন্ত? স্যার 5টা পর্যন্ত। 50 মিনিট করে? জি স্যার। ওকে। ক্যালকুলেশন কিভাবে করব? ইনভেস্টিগেটর মাস্ট বি এবল টু অবজার্ভ দ্য অ্যাকচুয়াল নেমস ইউজড ইন দ্য প্রেসক্রিপশন রাদার দেন অনলি হ্যাভিং অ্যাক্সেস টু দ্য নেমস অফ দ্য প্রোডাক্ট ডিসপেন্সড। Since this may be different, a list must be available of specific product name to be counted as generic drug. কে ঢুকতে চাই? তাহলে যেটা বললাম যে এখানে আমি দেখবো যে টোটাল যত ড্রাগ প্রেসক্রাইব করে তার মধ্যে কি পরিমাণ প্রেসক্রিপশন জেনেরিক নেমে হচ্ছে। তাহলে আমাদের যারা ইনভেস্টিগেটর মানে আমরা যেটা এই স্টাডিটা করছি, তার হচ্ছে আমরা এখানে অবজার্ভ করবো হচ্ছে অ্যাকচুয়াল নেম ইউজড ইন দ্য প্রেসক্রিপশন। হ্যাঁ, আমাদের প্রেসক্রিপশনে যদি 10টা নাম লেখে, 10টা নেমকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কি পরিমাণ প্রোডাক্ট ডিসপেন্সড হচ্ছে সেটা আমরা কিন্তু এতটা আমরা এনকাউন্টার করতে পারি না, বা এনকাউন্টার আমরা দেখতে পারি না, আমরা শুধু ডক্টরের সাথে এনকাউন্টার দেখছি। এবং ধরেন একটা অনেক ক্ষেত্রেই হয়, যেমন আপনি কোনো ডক্টর অনেকগুলো ওষুধ প্রেসক্রাইব করলো, আপনি ধরেন মেইন যে মেডিসিনগুলো সেগুলো কিনলেন, সাথে অনেক সময় গ্যাস্ট্রিকের ওষুধ দেয়, বা আপনার কি বলে আরো কিছু, একটা ঘুমের ওষুধ দিল, একটা ভিটামিন দিল, অন্য কিছু দিল, সেগুলো কিন্তু আপনি কিনেন না। কেন কিনেন না? কারণ সেটা আপনার হয়তো বাড়িতে আছে, বা এটা আপনি মনে করেন যে না আমার এত ওষুধের প্রয়োজন না, আমার যেটা মেইন প্রবলেম যেটা নেই সেটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যান্টিবায়োটিকটা আমি কিনবো। তাহলে আপনাকে জেনেরিক নেমে কি পরিমাণ প্রেসক্রিপশন করলো সেটা আপনি করতে পারবেন, কি বলে অবজার্ভ করতে পারবেন, কিন্তু পেশেন্ট সেটা আসলেই নিয়েছে কিনা, মানে ডিসপেন্স হয়েছে কিনা সেটা কিন্তু আপনি করতে, সেটা আমরা করার চেষ্টাও করছি না। আমরা শুধুমাত্র যে জেনেরিক নেমে প্রেসক্রিপশন করছি কিনা সেটাই প্রেসক্রিপশন থেকে করব। এটাকে বলছে পার্সেন্টেজ। কিভাবে ক্যালকুলেট করব? পার্সেন্টেজ ক্যালকুলেটেড বাই ডিভাইডিং দ্য নাম্বার অফ ড্রাগ প্রেসক্রাইবড বাই জেনেরিক নেম বাই দ্য টোটাল নাম্বার অফ ড্রাগ প্রেসক্রাইব মাল্টিপ্লাইড বাই 100। তাহলে ধরেন আপনি এরকম হয়েছে, যদিও এখনো এই ডাক্তাররা জেনেরিক বা ব্র্যান্ডেড মিলে প্রেসক্রিপশন খুব কমই করে, হয় করলে সবই ব্র্যান্ডেড করে অথবা করলে সবই জেনেরিক করে। যদি এরকম হয় যে আপনার 10টা ওষুধের মধ্যে 5টা ওষুধ সে ব্র্যান্ড লিখে দিছে, আর 5টা ওষুধে বলছে শুধুমাত্র প্যারাসিটামল, শুধু প্যারাসিটামলই লিখছে, দেখে নাই, বা কিন্তু ধরেন একটা অ্যান্টি ক্যান্সার মেডিসিন দিবে বা অন্য একটা অ্যান্টিবায়োটিক দিবে, তখন সেই ক্ষেত্রে সে হয়তো সাপোজ মক্সিফ্লক্সাসিলিন একটা অ্যান্টিবায়োটিক, 4th জেনারেশন অ্যান্টিবায়োটিক, সেটার পাশে সে একটা ব্র্যান্ড নেম লিখে দিল, আইভেন্টি স্কোয়ার একটা লিখে দিল, বা ভ্যাকসিন করে যে কোনো একটা লিখে দিল, সেটা হতে পারে। তাহলে আপনি ক্যালকুলেশন করবেন কিভাবে? যদি আপনি 5টা ড্রাগ যদি শুধু জেনেরিক নেম লেখার, 5টা ড্রাগে ব্র্যান্ড নেম লেখে, তাহলে আপনি ক্যালকুলেশন করবেন যে টোটাল নাম্বার অফ
ডিপেন্ডেন্ট নাম্বার ড্রাগ প্রেসক্রাইব বাই জেনেরিক নেম, 5/10 তাহলে হচ্ছে 0.5, মানে 50% ড্রাগ সে জেনেরিক নেমে প্রেসক্রাইব করছে। এইভাবে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি। নেপালের ক্ষেত্রে বলছি, ইন হেলথ ইউনিটস ইন নেপাল an average of 44% drugs are prescribed by generic name। তাহলে নেপাল মানে অলমোস্ট 50% এর মতো ড্রাগ তাদেরকে জেনেরিক নেমে প্রেসক্রাইব তাদের দেশে হচ্ছে। এটা অনেকদিন এই এই যে এই যে ডব্লিউএইচও যে এই ডকুমেন্টটা, এটা কিন্তু অনেকদিন আগের। তো সেটা এখন যদি লেটেস্ট আরো কিছু আমরা বের করা যায় তাহলে দেখা যাবে যে আরো আপডেটেড ভার্সন হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে নেপালের আমরা ধারণা করতে পারি যাদের জেনেরিক নেমের প্রেসক্রিপশন আগের থেকে আরো বাড়বে। নাম্বার 3 হচ্ছে পার্সেন্টেজ অফ এনকাউন্টার উইথ অ্যান অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব। এটা হচ্ছে প্রেসক্রাইবিং ইন্ডিকেটরের 3 নাম্বারটা ছিল। আর 4 নাম্বারটা ছিল পার্সেন্টেজ অফ এনকাউন্টার উইথ অ্যান ইনজেকশন প্রেসক্রাইব। তাহলে প্রতি এনকাউন্টারে অ্যান্টিবায়োটিক এবং ইনজেকশন কিরকম প্রেসক্রিপশন হচ্ছে এটাকে আমরা মেজার করতে পারি। পারপাসটা কি? টু মেজার দ্য ওভারঅল লেভেল অফ ইউজ অফ টু ইম্পর্টেন্ট বাট কমনলি ওভার ইউজড অ্যান্ড কস্টলি ফর্মস অফ ড্রাগ থেরাপি। আপনি একটা প্যারাসিটামলের যে দাম, এর থেকে অ্যান্টিবায়োটিকের দাম নর্মালি অনেক বেশি হয় এবং ইনজেক্টেবল ফর্মে গেলে সেটার দাম আরো বেড়ে যায়। তাহলে আমরা এটাকে অ্যান্টিবায়োটিক এবং ইনজেকশন খুব কমনলি আমরা ইউজ করে, কিন্তু এটা ইম্পর্টেন্ট এবং এগুলা অনেক সময় ওভার ইউজড হয়ে যায়। এটাকে আমরা মেজার করব। এটা কিভাবে করব? A list must be available of all the drug products which are to be counted as antibiotic। তাহলে আমাদের গভর্নমেন্টের একটা এসেনশিয়াল ড্রাগ লিস্ট আছে। ওই লিস্টের মধ্যে লেখা আছে যে কোনগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে কাউন্ট করতে পারি। An investigator must be instructed about which immunization are not to be counted as injection। আবার কিছু আছে আপনার ভ্যাকসিন হিসেবে ইউজ করে, ভ্যাকসিনগুলোকে আমরা ইনজেকশনের মধ্যে ফেললে হবে না। ভ্যাকসিন এক রকমের ইনজেকশন, কিন্তু আমরা এখানে ইনজেকশন মেজার করছি হচ্ছে অরাল ফর্মে না দিয়ে ইনজেকশন দিচ্ছে কিরকম, সেটাকে আমরা মেজার করতে যাচ্ছি। এখন আপনি গিয়ে দোকানে গিয়ে দেখলেন বা কোনো জায়গায় দেখলেন যে অনেক রকমের ভ্যাকসিন এসে, ভ্যাকসিনটা তার ইনজেকশনের মধ্যে পড়লেও এখানে আমরা কাউন্ট করবো না, কারণ ভ্যাকসিনের হিসাবটা আলাদা। ক্যালকুলেশন কি বলেছে? পার্সেন্টেজ calculated by dividing the number of patient encounter during which an antibiotic or injection are prescribed by the total number of encounter surveyed multiplied by 100। তাহলে আপনি আগের মতোই আপনি 100টা চেম্বারে, মানে একটা চেম্বারে গিয়ে আপনি ডক্টরের সাথে পেশেন্টের 100 টাইমস আপনি এনকাউন্টারকে করলেন এবং মধ্যে দেখলেন যে আপনার 50টার ক্ষেত্রে বা 60টার ক্ষেত্রে আপনার তারা অ্যান্টিবায়োটিক বা ইনজেকশন প্রেসক্রাইব করেছে, তখন আপনি বলতে পারেন যে 60% ক্ষেত্রে কিন্তু, মানে টোটাল 60% ক্ষেত্রে আপনার ডক্টররা অ্যান্টিবায়োটিক দেয়, বা 60% বা 70% ক্ষেত্রে ডক্টররা ইনজেকশন দেয়। যেমন নাইজেরিয়ার ক্ষেত্রে বলছেন, ডিসপেন্সারি ইন নাইজেরিয়া 48% of all outpatient encounters were prescribed one or more antibiotic। তাহলে 48% এর ক্ষেত্রে একটা বা একের অধিক অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, while an injection was prescribed during 37% of all consultation। তাহলে এটা নাইজেরিয়ার স্টাডি থেকে তারা বের করেছে। পার্সেন্টেজ অফ ড্রাগ প্রেসক্রাইব ফ্রম এসেনশিয়াল ড্রাগ লিস্ট অর ফর্মুলা, এটা ছিল আমাদের 5 নাম্বার প্রেসক্রাইবিং ইন্ডিকেটরের 5 নাম্বার এই প্রিরিকুইজিট। এখানে কি বলছে? টু মেজার দ্য ডিগ্রি টু হুইচ প্র্যাকটিস conform to a national drug policy as indicated by prescribing from the national essential drug list or formulary for the type of facility surveyed। তাহলে আপনি সবকিছু ঠিক আছে, আপনি গেলেন এসেনশিয়াল ড্রাগ লিস্ট থেকে কি বলে আপনি ইন্টারভিউ নিতে গেলেন এবং অনেক অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অনেক ইনজেকশন দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, জেনেরিক নেমে প্রেসক্রাইব হচ্ছে, কিন্তু আপনি তখন দেখতে চাইবেন যে আসলে যে সেই ড্রাগগুলো যেগুলো দিচ্ছে সেগুলো আমাদের কান্ট্রির যে ফর্মুলারি বা এসেনশিয়াল ড্রাগ লিস্ট আছে কিনা। যেন আমাদের বাংলাদেশের একটা ফর্মুলারি আছে, বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি BDNF, এটা বড় বই থাকে, এটা প্রতি বছর এটা কি করে আপডেট করে। অনেক সময় কিছু ড্রাগ বাদ পড়ে যায়, আবার কিছু ড্রাগ নতুন ঢোকে, এবং এরকম একটা আমাদের গভর্নমেন্টের একটা এসেনশিয়াল ড্রাগ লিস্ট আছে, অত্যাবশ্যকীয় ওষুধ লিস্ট আছে। তো ওইটার মধ্যে থেকে প্রেসক্রিপশন হচ্ছে কিনা, নাকি ওটার বাইরে থেকে বা ফরেন মেডিসিন কেউ প্রেসক্রাইব করে কিনা। Copies of a published national essential drug list or local institutional formulary to which data on prescribed drugs can be compared. Procedure are needed for determining whether or not brand name products are equivalent to one appearing in generic form of the drug list or formulary। এটা মানতে হবে যে আমাদের একটা ন্যাশনাল এসেনশিয়াল ড্রাগ লিস্ট থাকতে হবে,
যেটার কপি আমাদের অবশ্যই যে কোনো ফার্মেসিতে থাকবে, হসপিটালে থাকবে, এবং সেই ক্ষেত্রে তখন আমরা চেক করতে পারবো যে এই প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লেখা হয়েছে সেগুলো ড্রাগ লিস্টে আছে কিনা, বা সেটা কি জেনেরিক নেমে আছে না ব্র্যান্ড নেমে আছে, সেটা আমাদের দেখতে হবে। ক্যালকুলেশন কিভাবে করবো? একইভাবে পার্সেন্টেজ ক্যালকুলেটেড বাই ডিভাইডিং দ্য নাম্বার অফ প্রোডাক্ট প্রেসক্রাইব which are listed on the essential drug list or local formulary by the total number of product prescribed multiplied by 100. তাহলে একই কথা, আমরা 100টার মধ্যে যদি আমরা 90টা ড্রাগই এসেনশিয়াল ড্রাগ লিস্ট ফলো করে তারা দেয়, তাহলে সেটা হচ্ছে 90% কেজে তারা ডক্টররা এসেনশিয়াল ড্রাগ লিস্ট ফলো করছে। এবং তানজানিয়াতে কি বলেছে? অ্যাভারেজ 88% অফ ড্রাগ প্রেসক্রাইব অ্যাপিয়ার্ড অন দ্য ন্যাশনাল এসেনশিয়াল ড্রাগ লিস্ট। আফ্রিকান কান্ট্রিগুলো কিন্তু বেশ ভালো করে, এবং তাদের তানজানিয়া মডেল একটা হেলথ কেয়ার সিস্টেম, মডেল ফার্মেসির আছে, বিভিন্ন কিছু, তাদের হেলথ কেয়ার সিস্টেম অনেক ডেভেলপড, এবং তারা 88% ক্ষেত্রেই তারা এসেনশিয়াল ড্রাগ লিস্ট ফলো করে তারা প্রেসক্রিপশন করে। এখন চলে আসছে রিকোয়ার্ড টাস্ক ফর মেজারিং প্রেসক্রাইবিং ইন্ডিকেটর। এই প্রেসক্রাইবিং ইন্ডিকেটর যখন আমরা মেজার করতে চাবো, তখন আমাদের কিছু কাজ আছে, কিছু কাজ করতে হয়। সেগুলো কি কি বলছে? যে অল প্রেসক্রাইবিং ইন্ডিকেটর আর বেসড অন বিহেভিয়ার অবজার্ভ ইন স্মল স্যাম্পল অফ পেশেন্ট এনকাউন্টার which are collected retrospectively or prospectively from a group of health facility। তাহলে আমি যে এই ডাটাগুলো নিলাম, এখন এই ডাটাগুলো নেওয়ার ক্ষেত্রে আপনার একটা মানতে হবে যে আপনি কোন এরিয়া থেকে নিচ্ছেন, এবং সেই ক্ষেত্রে যাতে মোটামুটি সেখানকার পেশেন্টের যে ইকোনমিক কন্ডিশন, তারা শিক্ষিত কিনা, এগুলোর উপরে অনেক কিছু ভ্যারি করবে। ঢাকার বাইরের মধ্যে দেখবেন যে অনেক মানে পার্থক্য, ডিফারেন্স থাকবে। তাহলে আমাদের প্রথম দুইটা টাস্ক হবে, for two tasks for measuring any of the prescribing indicator are to select a group of health facility and to define how the clinical encounter will be sampled at this facility। তাহলে আমাদের আগেই একটা হেলথ ফেসিলিটি, ধরুন আমি সাপোজ আপনার ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হল আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেরকম আপনি একটা 2-3টা হলের স্টুডেন্টদেরকে আপনি নিলেন, বা ধরেন একটা ছেলেদের হল, একটা মেয়েদের হল নিতে পারেন, এবং এরপরে আমরা চিন্তা করব যে এই এনকাউন্টার গুলোকে আমি মেজার করবো। এনকাউন্টার গুলো মেজার করার জন্য আপনাকে হেলথ ফেসিলিটিতে যেতে হবে। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেডিকেল সেন্টার আছে, ওইখানে প্রতিটা স্টুডেন্টের একটা হেলথ বুক তারা দেয়। আইডি কার্ড শো করলে একটা হেলথ বুক দেয়, এবং হেলথ বুকের মধ্যে তার সকল ইনফরমেশন লেখা থাকে, এবং সে কখন কোন ডক্টর দেখালো আর এতদিনের স্টাডি লাইফে, এবং কি কি তাকে মেডিসিন প্রেসক্রাইব করা হয়েছে, কি কি ইনভেস্টিগেশন দেওয়া হয়েছে, সবগুলো রিপোর্ট ওইখানে তারা হেলথ বুকে এই অফিসাররা তুলে দেয়। So once the samples of all facility and encounter have been selected, specific types of data necessary to measure the indicator will be recorded for each encounter। তাহলে আপনি যদি একটা হেলথ বুকের মধ্যে বা একটা হেলথ সিস্টেমে, সেটা হতে পারে ডিজিটাল বই বা হতে পারে একটা অ্যানালগ বই, আগের মতো হলেও হবে, তাহলে আপনি কি হবে, আপনি সেই সকল প্রেসক্রিপশন গুলো আপনি ওখানে পাচ্ছেন, কি কি মেডিসিন দেওয়া হয়েছে, কি কি মেডিসিন সে ওই মেডিকেল সেন্টার থেকে নিয়েছে, সেই ডাটা আপনি পেয়ে যাচ্ছেন। তখন কিন্তু আপনার যে কোনো স্টাডি করা খুব ইজি হয়ে যাবে, আপনাকে বারবার একই কাজ করতে হবে না, আপনি তখন রেট্রোস্পেক্টিভলি কিছু ডাটা নিয়ে আসতে পারবেন। সবসময় মনে রাখবেন যে কোনো কিছু করতে গেলে আপনার বেসলাইন কিছু ডাটা লাগে, এটাকে বলে ইন হাউস ডাটা। ওইটা ছাড়া সামনের দিকে আগানো বেশ কঠিন। In order to record this data in a consistent and reproducible way, certain other activities have to take place before the data collection can start. So data collection কিন্তু এত ইজি না, এটা আপনি মাঠ পর্যায়ে ঘুরে ঘুরে কারো কাছ থেকে ইন্টারভিউ নিয়ে ডাটা কালেকশনও কঠিন, আবার কারো থেকে আপনি ব্লাড স্যাম্পল নেবেন সেটাও কঠিন, তাকে ম্যানেজ করতে হবে। The sequence of activity for measuring the prescribing indicator in a standardized way is detailed below। তাহলে আমাদের কতগুলো সিকোয়েন্সিয়াল ওয়ে আমরা বলেছিলাম। প্রথম বলেছিলাম যে ডিফাইন ড্রাগ টু বি রিগার্ডেড অ্যাজ অ্যান্টিবায়োটিক, কোন ড্রাগগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা ট্রিট করতে পারি। এখন আমরা যদি এটাকে আগে থেকে ডিফাইন না করতে পারি, তাহলে তো আপনার প্রবলেম হবে যে আসলে কোনটা অ্যান্টিবায়োটিক না। যেমন আপনার অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের মধ্যে যেমন অ্যান্টিপ্রোটোজোয়াল, যেমন আমরা বলি যে একটা কমন ড্রাগ কি অ্যান্টিপ্রোটোজোয়ালে মেট্রোনিডাজল, তাই না? মেট্রোনিডাজলকে অ্যান্টিপ্রোটোজোয়াল ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি, অথবা আমরা অ্যান্টিবায়োটিকের মধ্যে ডিরেক্ট ফেলতে পারি, এবং এটা নিয়ে কনফিউশন আছে। এনথেলমিন্টিক যেগুলো কৃমির ওষুধ, সেগুলো কি এনথেলমিন্টিক নাকি অ্যান্টিবায়োটিক, নাকি আমরা কমনলি বলবো যে অ্যান্টিমাইক্রোবিয়াল, সাপোজ অ্যান্টিটিউবারকুলোসিস এজেন্ট।
যেগুলো যক্ষার এগেইনস্ট ইউজ করা হয়, এগুলাকে আমরা নরমালি একটা সেপারেট ক্যাটাগরিতে আমরা রাখি। তো আমরা যখন ফার্মাকোলজি পড়াই ক্লাসে, তখন দেখবেন যে অ্যান্টিবায়োটিক এজেন্ট সাথে আমরা অ্যান্টিপ্রোটোজোয়াল, অ্যান্টি এনথেলমেন্টিক, অ্যান্টি টিউবারকুলোসিস, অ্যান্টি লিপ্রোটিক ড্রাগ এগুলো আমরা পড়াই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে আমরা কি সেপারেট করেই করব নাকি আলাদা করব? সেপারেট যদি করি তাহলে কিন্তু আপনার একটা মুশকিল যে আপনি তখন আপনি একটা ডাটা দিলেন যে এই পরিমাণ পেশেন্টকে, মানে এত পেশেন্টকে এত পরিমাণ অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয়েছে। তখন দেখা গেল যে আপনি যদি অ্যান্টিপ্রোটোজোয়াল, এনথেলমেন্টিক বা অ্যান্টি টিউবারকুলোসিস এগুলোকে যদি অ্যাড করেন, তাহলে পার্সেন্টেজ হবে যে 100 জনের মধ্যে 50 জনকেই অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয়েছে। আর যদি আপনি অ্যান্টিপ্রোটোজোয়াল, এনথেলমেন্টিক বা অ্যান্টি টিউবারকুলোসিস আলাদা করে ফেলেন, এটা আলাদা ক্যাটাগরিতে হবে, তখন দেখা যাবে যে 100 জনের মধ্যে 20 জনকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করা হয়েছে। তাহলে 30 জন গেল কোথায়? এত কমে গেছে, তাহলে তো ভালো, এখানে তো ডিজিজ হয় না এরকম মনে করবে যে এখানে ডিজিজের কম, অ্যান্টিবায়োটিক বেশি লাগে না। আসলে কিন্তু তা না, এগুলোকে আমি অন্য ক্যাটাগরিতে নিয়ে গেছি দেখে এটা হয়। তো কোনো কোনো সিস্টেমে এটা হয়, বা কোনো কোনো সিস্টেমে এই সবগুলো প্রোডাক্টকেই, অল দিস প্রোডাক্ট ইন এ সিঙ্গেল ক্যাটাগরি অফ অ্যান্টি ইনফেক্টিভ অর অ্যান্টি মাইক্রোবিয়াল। যদি ইনফেকশনের এগেইনস্টে বলি বা মাইক্রো অর্গানিজমের এগেইনস্টে বলি, তাহলে কিন্তু আমাদের প্রোটোজোয়া, হেলমিনথিক্স বা টিউবারকুলোসিস এজেন্টগুলো একই সাথে আমরা ফেলতে পারি। The indicators of antibiotic use are quite sensitive to whether or not certain groups of drug are included as antibiotic, especially in the environment where problems such as parasitic infestation and tuberculosis are common. এবং এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, এশিয়ান, আমাদের সাউথ এশিয়ান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি, এগুলাতে কিন্তু আপনি দেখা যায় যে এখন ওই যে ম্যালেরিয়া কিন্তু আমাদের দেশে এত বেশি নাই, একদম পাহাড়ি অঞ্চলে আছে, কিন্তু আফ্রিকার ঘরে ঘরে ম্যালেরিয়া। তাহলে তাদের ক্ষেত্রে আমাদের এই যে অ্যান্টিপ্রোটোজোয়াল বা বিভিন্ন এনথেলমেটিক বা এই এজেন্টগুলো, অ্যান্টিম্যালেরিয়াল আরেকটা এক্সাম্পল, সেই ক্ষেত্রে তাকে কি আমরা অ্যান্টিবায়োটিকের মধ্যে ফেলবো না, কিন্তু এটাকে যদি আমি অ্যান্টিমাইক্রোবিয়াল বলি, যেহেতু একটা প্যারাসাইট, সেভাবে আমরা ফেলতে পারি। আচ্ছা, another issue in the definition of antibiotic for drug use indicator is whether topical antibiotic preparation such as skin cream, ophthalmic ointment should be counted as antibiotic. তাহলে যেগুলো আমরা স্কিনে লাগাই সেগুলোকে, বা অপথলমিক কিছু অয়েন্টমেন্ট থাকে, চোখে ঘা হলে অনেকে চোখের মধ্যে অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দেয়, অথবা ইন এরিয়াস ওয়্যার ট্রাকোমা, ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস or ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন আর কমন, দিস প্রোডাক্ট মে বি ওয়াইডলি ইউজড। আমাদের টেবিল 2 তে একটা দেখানো হয়েছে, প্রোভাইডস এ ক্লাসিফিকেশন স্কিম ফর দ্য কমন ক্লাসেস অফ অ্যান্টি ইনফেক্টিভ ড্রাগ derived from the WHO model list of essential drug. The class which are recommended to be counted as antibiotic are marked in this table. তাহলে এইভাবে আমরা এগুলাকে আমরা ভাগ করতে পারি। And there are a number of common ambiguities addressed by this recommended list. And মেটোনিডা যে লেখা কথাই বললাম, which could be considered as an antibiotic but is much more often used as an antiprotozoal. তাহলে সেক্ষেত্রে should in this context not be counted as an antibiotic. However, sulfur drug are counted as antibiotic. সালফার ড্রাগের নাম শুনেছেন না, সালফানিলামাইড বা সালফোমিথোক্সাজল, এর সাথে আমরা ইউজ করে দেই, কোট্রাইমক্সাজল ইউজ করি, হ্যাঁ, এটা আমরা একটা কম্বিনেশন ইউজ করি। তো সালফার ড্রাগ কিন্তু নরমালি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করতো না। এটা হচ্ছে আপনারা শুনেছিলেন যে ডাই ইন্ডাস্ট্রি ছিল, রং তৈরি করতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়। ট্রন্টোসিল নামক একটা কম্পাউন্ড ছিল, ট্রন্টোসিল দিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রচুর মানুষ যুদ্ধে আহত হতো। তখন আপনি অ্যান্টিবায়োটিক এত কিছু ছিল না, তখন ট্রন্টোসিল বা সালফার ড্রাগ, সালফার অ্যাটম কন্টেনিং বিভিন্ন প্যারাঅ্যামাইনো বেঞ্জিক, প্যারাঅ্যামাইনো বেঞ্জিক অ্যাসিডের মতো এরকম বেঞ্জিন রিং এর ময়টির সাথে সালফার অ্যাটাচ থাকতো, এবং সেই এগুলো হচ্ছে ডাই ইন্ডাস্ট্রিতে কালার হিসাবে ইউজ করা হতো, মানে রঙিন করার জন্য চামড়া ইন্ডাস্ট্রিতে। সেগুলোকে আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে, মানে কি বলে, ইনফেকশনের এগেইনস্ট ইউজ করে বেশ ভালো ড্রামাটিক পাওয়া গেছিল, এবং এই জন্য অনেকে নোবেলও পেয়েছিল। এইভাবে আমাদের সালফার ড্রাগগুলোকে অনেক সময় অ্যান্টিবায়োটিক হিসেবে কাউন্ট করা হয়, যদিও তারা অ্যান্টিবায়োটিক না, তারা হচ্ছে মেইনলি বিভিন্ন রকমের এনজাইমকে, যাতে ব্যাকটেরিয়ার ফলিক অ্যাসিড না হয় সেই এনজাইমগুলোকে ইনহিবিট করে। যেমন ব্যাকটেরিয়াতে নরমালি আপনাদের ডাইহাইড্রোফলিক অ্যাসিড, টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড থেকে ফলিক অ্যাসিড হয়, এগুলো ব্যাকটেরিয়াকে বাঁচিয়ে রাখতে হেল্প করে। এই সালফার ড্রাগগুলো ওই এনজাইমগুলোকে ইনহিবিট করে ব্যাকটেরিয়ার গ্রোথ বন্ধ করে দেয়। এভাবে আমাদের
এগুলোকে আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করতে মানে কাউন্ট করতে পারি, নাও করতে পারি। যেমন হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন বা ক্লোরামফেনিকল আর কাউন্টেড অ্যাজ অ্যান্টিবায়োটিক আন্ডার দিস সিস্টেম। ক্লোরামফেনিকল একটা কমনলি ইউজ অ্যান্টিবায়োটিক, এটা প্রোটন সিনথেসিস ইনহিবিট করে, তাই না? যেমন স্ট্রেপ্টোমাইসিন, দি টু মোস্ট কমন বিং স্ট্রেপ্টোমাইসিন ও নিওমাইসিন আর কাউন্টেড অ্যাজ অ্যান্টিবায়োটিক অ্যাজ ওয়েল। এগুলো হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড টাইপের অ্যান্টিবায়োটিক, খুবই কমনলি ইউজ করা হয়। তাহলে আমাদের এটা নিয়ে একটা কনফিউশন অনেকের, বিভিন্ন কান্ট্রিতে যখন তারা ইন্ডিকেটর স্টাডি করে, তাহলে এই প্রোডাক্টগুলোকে হয় অ্যান্টিবায়োটিকের মধ্যে রাখতে পারে অথবা নাও রাখতে পারে। তবে দেখতে হবে যে রাখলেও কি না রাখলেও কি রেজাল্টটা কিরকম আসলে, সেভাবে আমরা এই করতে পারি। আবার একটা বলেছে এর মধ্যে ডিফাইন, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ডেফিনিশন, আর একটা হচ্ছে ডিফাইন ড্রাগস টু বি ক্লাসড এজ জেনেরিক। জেনেরিক বলতে কি বোঝায়, বা ব্র্যান্ডেড প্রোডাক্ট কোনটা, বা ব্র্যান্ডেড জেনেরিক কোনটা, এরকম অনেকগুলা কোশ্চেন আসতে পারে। তো যেগুলা জেনেরিক মানে কি? জেনেরিক মানে হচ্ছে প্রথমে চলে আসি যে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যেগুলো বড় বড় জায়ান্ট কোম্পানি, তারা কি করে, যে কোনো একটা নতুন মলিকুল আনার ক্ষেত্রে তারা অনেক রিসার্চ করে, তাই না? একটা ল্যাব স্কেল সিনথেসিস করে, এরপর যদি এটা ঠিক থাকে, তার ফার্মাকোডাইনামিক ফার্মাকোকাইনেটিক প্রপার্টিগুলো ঠিক থাকলে পরবর্তীতে সে সেল লাইনে স্টাডি করে, এনিমেলে প্রি ক্লিনিক্যাল স্টাডি করে, এরপর ফেজ 1, ফেজ 2, ফেজ 3 এগুলো ক্লিনিক্যাল ট্রায়াল পার করে একটা ড্রাগকে বাজারে আনে। মানে অ্যাটোরভাস্টিটিনের নাম হচ্ছে লিপিটর, হ্যাঁ। তো এইটা ফাইজারের লিপিটর, এটা হচ্ছে তার, এটাকে বলা হচ্ছে ইনোভেটর প্রোডাক্ট, তাই না? লিপিটর ইনোভেটর প্রোডাক্ট, কিন্তু লিপিটরের যে প্রাইস সেটাকে অনেকে বেয়ার করতে পারে না, এই জন্য অনেক, এবং এটাকে পরবর্তীতে যে ইনোভেটর প্রোডাক্টটা যেটা তৈরি করে তারা হয়তো 10 বা 15 বছর বা 20 বছরের জন্য একটা মনোপলি পায়, যে তারাই শুধুমাত্র এটাকে মার্কেটিং করতে পারবে, প্রোডাকশন করতে পারবে, যেহেতু তাদের এটার পিছনে অনেক ইনভেস্টমেন্ট আছে, তারা যাতে বিজনেসটা করতে পারে। কিন্তু যারা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা গরিব দেশগুলো, তারা কিন্তু এই এলডিসির কারণে এই এক্সামশনটা পায়। তারা কিভাবে করে, তারা আমাদের ওই জিনিসটাকে একদম কপি পেস্ট করে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা এটাকে তৈরি করতে পারি, সেটাকে বলা হচ্ছে জেনেরিক মেডিসিন। তো সব প্রোডাক্ট সবকিছুর জেনেরিক মেডিসিন হবে না, যেগুলো একদম মানে এখনো প্যাটার্ন পিরিয়ড যায় নাই, তাদের ক্ষেত্রে করা যাবে না। কিন্তু এবং আমাদের যে গরিব দেশগুলো, এগুলো যদি আমরা এলডিসি থেকে গ্রাজুয়েশন করে, তখন আবার এগুলো অনেক সময় নাও পেতে পারে, হয়তো এক্সিস্টিং গুলা পেয়ে যাবে, কিন্তু নতুন মলিকুল তো প্রতিনিয়তই আসছে, সেই মেডিসিন গুলাকে তখন আর তারা ম্যানুফ্যাকচার করতে পারবে না, তখন এটার প্রাইস কিন্তু বেড়ে যাবে। তো এখানে এইটা এরকম যেমন অনেক কিছু এই টেবিলটার মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল ক্লাসিফিকেশন করেছে, যে বিভিন্ন রকমের ডব্লিউএইচও মডেল লিস্টে বিভিন্ন ক্যাটাগরিতে, যে এটাকে অ্যান্টি ফাইলেরিয়াল বলেছে, কোনটাকে অ্যান্টি বলেছে, আদার অ্যান্টিমাইক্রোবিয়াল বলেছে। কে এখন জয়েন করে? লিমায়া আলী অনন্য। আচ্ছা, তাহলে এখানে যেমন এখানে একটা কথা বলছে যে an example of such a difficult choice is acetyl salicylic acid, এটাকে আমরা বলি অ্যাসপিরিন নামে বলি, তাই না? It could make sense to classify some common brand name যেমন aspirin as generic if these are used interchangeably with other names. Other examples are local names of common mixture or combination product for which no generic name exists. এখন আপনারা বলতে পারেন যে জেনেরিক নেমটা আমি কিভাবে দিব? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এটা কেউ যদি বলে, দোকানে গিয়ে বলে আমাকে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড দেন, তাহলে বুঝবে না তারা। সেক্ষেত্রে কি বলতে হবে? আমাদের অ্যাসপিরিনটা বললেই এটাই তো অ্যাসপিরিন তো একটা জেনেরিক নেম, তাই না? অ্যাসপিরিনটা জেনেরিক নেম, এবং অনেকে এটাকে বিভিন্ন ব্র্যান্ড নেমে তারা বিক্রি করে, মানে ইকোস্পিন, এরকম আরো অনেক কিছু, অনেকগুলো ব্র্যান্ড আছে। তাহলে সেক্ষেত্রে অনেকগুলা মানে যেটা ইনোভেটর প্রোডাক্টের যে নেমটা, সেটা অনেক সময় সেটাই মানে চেঞ্জ করা ছাড়াও অনেকে ইউজ করতে পারে। এটা ডিপেন্ড করে যে বিভিন্ন লোকালিটিতে কিরকম প্র্যাকটিস আছে, এরকম উপরও ডিপেন্ড করতে পারে। এগুলা ছিল প্রেসক্রাইবিং ইন্ডিকেটর। এরপর আমরা চলে আসি হচ্ছে পেশেন্ট কেয়ার ইন্ডিকেটরে। তো পেশেন্ট কেয়ার ইন্ডিকেটর হচ্ছে পেশেন্টের কেয়ারের উপর ডিপেন্ড করবে, মানে পেশেন্ট আসলেই ঠিক মতো সে ঠিক টাইমটা পাচ্ছে কিনা, এবং ডক্টর তাকে ঠিক মতো সময় দিচ্ছে কিনা, তার কথাগুলো শুনছে কিনা, তার সঙ্গে ভালো ব্যবহার করছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করবে পেশেন্ট কেয়ার ইন্ডিকেটর। নাম্বার প্রথমেই চলে আসে হচ্ছে এভারেজ কনসালটেশন টাইম, যে আসলে
আপনি ডক্টরের কাছে গেলেন, ডক্টর আপনাকে কতক্ষণ দেখলো। অনেকে আছে যে আপনার দেশ ছেড়ে বিদেশে যায় চিকিৎসা নিতে, অনেক টাকা প্লেন ফেয়ার খরচ করে গেল, তাই না? সেখানে গিয়ে যদি আপনার ডক্টর আপনাকে 1 মিনিট না দেখে, তাহলে তো আপনার মনে হবে যে আমার কোনো লাভ হলো না। তো এটা হচ্ছে পারপাসটা হচ্ছে টু মেজার দ্য টাইম দ্যাট মেডিকেল পার্সোনাল স্পেন্ড উইথ পেশেন্ট ইন দ্য প্রসেস অফ কনসালটেশন এন্ড প্রেসক্রাইবিং। তাহলে নর্মালি বড় বড় হসপিটালে যেগুলো হয়, প্রথমে আপনি ডক্টরের কাছে গেলে যারা টিমের ডক্টর থাকে বা যারা জুনিয়র ডক্টর, তারা আপনার হিস্ট্রি সবকিছু নেয়, নিয়ে তারা একটা ডাটা জেনারেট করে। বা তারা, আর যদি আপনি নিউ পেশেন্ট হন, আর যদি আপনার রিকারিং পেশেন্ট হন, আপনি আগে থেকেই যাচ্ছেন, তখন সব ডাটা ওদের সার্ভারে অলরেডি থাকে, আপনার সিস্টেমে থাকে। তো সেটা থাকলেও কিন্তু যেহেতু আপনার জুনিয়র ডক্টররা চেঞ্জ হয়, তারা একবার আপনার ওই যে হসপিটালের যে নাম্বারটা আছে, নাম্বারটা দেখে তারা ওই ডাটাগুলো একবার দেখে নেয় যে হ্যাঁ, পেশেন্টের এই প্রবলেম আছে এবং সে এই মেডিসিনগুলো নিয়েছে, এখন তার কন্ডিশন, এগুলো দেখে তখন আপনাকে জিজ্ঞেস করে যে হ্যাঁ এখন কেমন আছেন। তো অলরেডি সে এগুলো দেখে নিল। অথবা অনেক সময় পেশেন্টের কাছে জানতে চান, হ্যাঁ বলেন তো আপনার কি কি হয়েছিল, তখন সে বলে যে আমার এই প্রবলেম হয়েছিল, আপনার কাছে এই সময় এসেছিলাম, এগুলো খেয়েছি, এখন এই কন্ডিশনে আছে। তো এটা প্রিরিকুইজিট হচ্ছে প্রসিডিউর ফর অ্যাকুরেটলি রেকর্ডিং দ্য টাইম স্পেন্ট ডিউরিং দ্য কনসালটেশন, দ্যাট ইজ দ্য টাইম বিটুইন এন্টারিং অ্যান্ড লিভিং দ্য কনসালটেশন রুম, ওয়েটিং টাইম ইজ নট ইনক্লুডেড। তাহলে কি, আপনি ধরেন 10টার সময় ডক্টরের রুমে গেলেন এবং 10টা 15-তে বেরিয়ে আসলেন, এই 15 মিনিট হবে হচ্ছে আপনার কনসালটেশন টাইম। কিন্তু আপনি ধরেন 10টার সময় গেছেন, কিন্তু আপনি হয়তো হসপিটালে পৌঁছেছেন সকাল 8টার সময়, ওই 2 ঘন্টা কিন্তু কাউন্ট হবে না। অনেক সময় ওয়েটিং টাইম 7-8 ঘন্টা লেগে যেতে পারে, কারণ যদি পেশেন্টের কিউ বেশি থাকে। ক্যালকুলেশন কিভাবে করব? এভারেজ ক্যালকুলেটেড বাই ডিভাইডিং দ্য টোটাল টাইম ফর এ সিরিজ অফ কনসালটেশন বাই দ্য নাম্বার অফ কনসালটেশন। তাহলে আপনি ধরেন 100টা কনসালটেশন আপনি কভার করতে চান, তাহলে ধরেন আপনি ধরেন মোটামুটি 15-20 মিনিট করে এরকম আপনার এটা কনসালটেশনে হলো, তাহলে যত হলো ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কনসালটেশন, তাহলে আপনি প্রতি কনসালটেশনের এভারেজ টাইমটা আপনি পেয়ে যাবেন। পেশেন্ট স্পেন্ড অ্যান অ্যাভারেজ অফ 2.3 মিনিটস উইথ হেলথ ওয়ার্কার ইন দ্য কনসালটেশন রুম। তাহলে 2.3 মিনিট করে মাত্র তারা পেয়েছে। এরপর হচ্ছে এভারেজ ডিসপেন্সিং টাইম, এটাও একটা এই পেশেন্ট কেয়ার ইন্ডিকেটরের আরেকটা প্যারামিটার। এটার পারপাসটা কি? টু মেজার দ্য এভারেজ টাইম দ্যাট পার্সোনাল ডিসপেন্সিং ড্রাগস স্পেন্ড উইথ পেশেন্ট। তাহলে কি, আপনি যারা এখানে এই পার্সোনাল, আগের পার্সোনালটা ছিল হচ্ছে ফিজিশিয়ান বা ডক্টর, আর এই পার্সোনালটা হচ্ছে ফার্মাসিস্ট, কারণ সে মেডিসিনকে ডিসপেন্স করবে। এটার প্রিরিকুইজিটটা কি? প্রসিডিউর ফর অ্যাকুরেটলি রেকর্ডিং দ্য এভারেজ টাইম পেশেন্ট স্পেন্ড উইথ ফার্মাসিস্ট অর ড্রাগ ডিসপেন্সার, that is the time between arriving at the dispensary counter and leaving, waiting time is not included. তাহলে আপনি ওষুধের ফার্মেসির কাউন্টারে যখন গেলেন এবং আপনি আপনার প্রেসক্রিপশন দেখালেন, সে ওষুধগুলো রেডি করে দিল, ইনস্ট্রাকশন ঠিকমতো বুঝাই দিল যে কোনটা কোন সময় কখন খাবেন, দিনে কয়বার, রাতে না সকালে, খাবার আগে না পরে, আরো কোনো ইন্ডিকেশন থাকলে সেটাকে পাশে ছোট ছোট প্যাকেট করে লিখে দিবে এবং আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি বুঝেছেন কিনা। এই যে টাইমটা লাগলো, এটাকে বলা হচ্ছে এভারেজ ডিসপেন্সিং টাইম। এটাকে এইভাবে ক্যালকুলেট করতে পারি, এভারেজ ক্যালকুলেটেড বাই ডিভাইডিং দ্য টোটাল টাইম ফর ডিসপেন্সিং ড্রাগ টু এ সিরিজ অফ পেশেন্ট বাই দ্য নাম্বার অফ এনকাউন্টার। এক্সাম্পল কি? ইন হেলথ সেন্টার ইন তানজানিয়া, পেশেন্ট স্পেন্ড অ্যান অ্যাভারেজ অফ 78 সেকেন্ড রিসিভিং দেয়ার ড্রাগ। 8 নাম্বার হচ্ছে পার্সেন্টেজ অফ ড্রাগ অ্যাকচুয়ালি ডিসপেন্সড। এটা একটা ইম্পর্টেন্ট। আপনি প্রেসক্রিপশনে লেখা আছে 15টা ড্রাগ, আপনি কিনলেন 3টা, তাহলে কি আপনার হইলো? আপনি কি পরিমাণ ড্রাগ আপনি কিনলেন বা ডিসপেন্স হলো সেটা আপনি জানতে হবে। টু মেজার দ্য ডিগ্রি টু হুইচ হেলথ ফ্যাসিলিটি আর এবল টু প্রোভাইড দ্য ড্রাগস হুইচ আর প্রেসক্রাইব। শুধুমাত্র কিনা না, অনেক ড্রাগ আপনার ফার্মেসিতে নাও থাকতে পারে, অ্যাভেলেবল নাও থাকতে পারে। তাহলে প্রিরিকুইজিট হচ্ছে ইনফরমেশন অন হুইচ ড্রাগস আর প্রেসক্রাইব এন্ড হোয়েদার দিস ড্রাগস আর অ্যাকচুয়ালি ডিসপেন্সড এট দ্য হেলথ ফ্যাসিলিটি। এটা খুবই কঠিন কাজ, আপনাকে এটা মেক শিওর করতে হবে যে আসলে যতগুলো ওষুধ ডাক্তার লিখেছে, পেশেন্ট যদি সেই ওষুধগুলো না কিনে, সবগুলো যদি না কিনে, অথবা যদি এরকম হয় যে হয়তো কিনেছে 7 দিন খেতে বলেছে, সে 2 দিন খেলো, তাহলেও কিন্তু আপনার এটা হলো না। আসলে যতগুলো প্রেসক্রিপশনে লিখেছে ততগুলো সে নিচ্ছে কিনা, এটাকে এনশিওর করতে হবে। এটাকে ক্যালকুলেশন করা যাবে এইভাবে যে পার্সেন্টেজ calculated by dividing the number of drugs actually dispensed at the health facility by the total number of drugs prescribed multiplied by 100। এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। যেমন নেপালে বলেছে 73% of prescribed drugs are actually dispensed at the health facility। নেপাল খুব ভালো কান্ট্রি, তারা
প্রায় 73% ক্ষেত্রে তারা যে পরিমাণ ড্রাগ তাদেরকে ডক্টররা প্রেসক্রাইব করে তারা এটা হসপিটাল থেকে কিনে নিতে পারে বা গভর্নমেন্ট হসপিটালে ফ্রি পায়, যে কোনো হোক তারা সেটাকে অ্যাডহেয়ার করে, প্রেসক্রিপশনটাকে তারা অ্যাডহেয়ার করছে। এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, প্রেসক্রিপশন অ্যাডহেয়ারেন্স। নাম্বার 9 হচ্ছে পার্সেন্টেজ অফ ড্রাগস এডিকুয়েটলি লেবেলড। এটাও ইম্পর্টেন্ট, ঠিক মতো লেবেলিং করা আছে কিনা। টু মেজার দ্য ডিগ্রি টু হুইচ ডিসপেন্সার রেকর্ড এসেনশিয়াল ইনফরমেশন অন দ্য ড্রাগ প্যাকেজেস দ্য ডিসপেন্স। অবশ্যই এটাকে লিখে দিতে হবে যে সে কয়টা ওষুধ খাবে, কখন খাবে, এটাকে লেবেলিং করে দিতে হবে, কারণ অনেকেই আপনার এতটা শিক্ষিত না, তারা কিন্তু বুঝতে পারবে না। তো পার্সেন্টেজ ক্যালকুলেটেড বাই ডিভাইডিং দ্য নাম্বার অফ ড্রাগ প্যাকেজেস কন্টেনিং অ্যাট লিস্ট পেশেন্ট নেম, ড্রাগ নেম অ্যান্ড হোয়েন দ্য ড্রাগ শুড বি টেকেন বা দ্য টোটাল নাম্বার অফ ড্রাগ প্যাকেজেস ডিসপেন্স মাল্টিপ্লাইড বাই 100। এরকম হতে পারে আপনার একটা বাসার 3-4 জন রোগী থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনি যখন বাসায় ওষুধটা নিয়ে আসবেন যাতে করে প্যাকেটের উপরে পেশেন্টের নাম লেখা থাকে। নাম লেখা থাকলে কি হবে, অন্য কোনো তার যে আরেকজন পেশেন্ট বাড়িতে আছে সে যাতে ভুল করে তারটা আবার না খেয়ে ফেলে। যেমন রিজন এ, একটা রিজন এর এক্সাম্পল দিচ্ছি, অনলি 10 to 10.2% অফ ড্রাগ ডিসপেন্স ফর এডিকুয়েটলি লেভেল, মাত্র 10.2% ড্রাগস এডিকুয়েটলি লেভেল করা হয়েছে। Patient knowledge of correct doses, এটা একটা ইম্পর্টেন্ট। To measure the effectiveness of the information given to patient on the dosage schedule of the drugs they receive। তাহলে কি, যে তাকে ধরেন দিনে একবার করে 7 দিন খেতে বলছে, আরেকটা ওষুধ খেতে বলছে দিনে 2 বার, 14 দিন, ঠিক মতো সে এগুলো মনে রাখতে পারছে কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পেশেন্টের নলেজটা। কারেক্ট ডোজেস মানে কি, ধরেন একটা নতুন প্রেসক্রিপশন দিল, তখন তাকে বারবার প্রেসক্রিপশনটা দেখতে হবে ওষুধ খাওয়ার আগে যে কখন কোনটা খাচ্ছে। 1+0+0 মানে কি, সকালে খাবে, 0+0+1 মানে রাতে খাবে, বা অনেকে লিখতে পারে 3 times a day, 2 times a day, once daily, এভাবে লিখে দিতে পারে। The prerequisite হচ্ছে access to a written prescription or to a patient and patient card against which patient knowledge on the dosage schedule can be checked, or access to standard for how each common drug is supposed to be used. Investigator must be trained to evaluate patient knowledge during the interview, so or to record patient responses for later evaluation. তাহলে এটা ইনভেস্টিগেটর দেখতে পারে এবং পরবর্তীতেও যাতে তাকে ধরেন 7 দিন ওষুধ খেতে বললো, 7 দিন পরে ডক্টরের কাছে গেল, ডক্টর বলল যে আপনি সবকিছু খেয়েছেন, হ্যাঁ খেয়েছি, কয়টা ওষুধ খেয়েছেন বলেন তো, তখন বলতে পারবো যে আমি 7 দিনে 7টা, 7 দিনে 14টা আমি খেয়েছি। তাহলে তার নলেজটা ঠিক মতো আছে কিনা। এভাবে ক্যালকুলেট করা যায়। পার্সেন্টেজ ক্যালকুলেটেড বাই ডিভাইডিং দ্য নাম্বার অফ পেশেন্ট who can adequately report the dosage schedule for all drug by the total number of patient interview। যেন আপনি 100 জন পেশেন্ট ইন্টারভিউ করছেন, 80 জন ঠিক মতো সেটা মনে রাখতে পেরেছেন, আমি ঠিক মতো ওষুধ খেতে পেরেছি, আমার মনে আছে, আমি ঠিক মতো আসলেই কন্টিনিউ করেছি, সেটাকে আপনি এভাবে ক্যালকুলেশন করতে পারেন। ইন 23 হেলথ ফেসিলিটি ইন বাংলাদেশ, বাংলাদেশের নাম চলে আসছে এবার, 23টা হেলথ ফেসিলিটি স্টাডি করেছে ওয়ার্ল্ড ওয়াইড। 63% of patients were able to repeat the correct dose schedule of the drugs that they had received। তাহলে আমাদের বাংলাদেশে মোটামুটি 63% পিপল ঠিক মতো ওষুধগুলো খেতে পেরেছে। আজকে আর আমরা না যাই, 50-51 বেজে গেছে। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টার আবার সামনের দিকে আরো আগাবো, ঠিক আছে? শুনতেছেন কথা নাকি না? জি স্যার, শোনা যায়। জি স্যার। তাহলে আজকের অ্যাটেন্ডেন্সটা একটু একজন রেখে দিয়েন, ওই যে কি নাম জানি, মারুফ, মারুফ আছে? মারুফ কি আছে নাকি? মারুফ, সিয়ার, সিয়ার কেউ নাই? স্যার আমি আছি, মারুফ আসলে ওর অফিসে চলতেছে তো, অফিসে এখন কিনা হয়তো বা ডিসকানেক্ট হয়ে গেছে। ও, তাহলে আপনি এটা অ্যাটেন্ডেন্সটা ই করে রাখেন, কে কে আছে। জি স্যার, আমাদের একটা লিংক ক্রিয়েট করা আছে অ্যাটেন্ডেন্স নিয়ে, ক্লাসগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।